কোটিপতি হয়ে ফিরে এলো সে তার ছোটবেলার প্রেমিকার আশ্রয়ে, কিন্তু সেই জরাজীর্ণ কুটিরে যা সে দেখল তা দেখে হৃদয়ের সবচেয়ে গভীর মানবিকতাও অশ্রুসিক্ত হয়ে উঠল। প্রিয় বন্ধুরা, এই হৃদয়স্পর্শী কাহিনী পশ্চিম ভারতের একটি ছোট্ট গ্রামাঞ্চলে ঘটেছে, যেখানে ভাগ্যের খেলায় মানুষের জীবন উলটপালট হয়ে যায়। এই গল্পটি শেষ পর্যন্ত অনুসরণ করুন, কারণ এতে লুকিয়ে আছে ভালোবাসা, কষ্ট এবং পুনর্জন্মের এক অবিস্মরণীয় যাত্রা। গ্রামের সেই প্রভাতবেলাটা ছিল সম্পূর্ণ সাধারণ। হালকা রোদ্দুর মাটির সংকীর্ণ পথগুলোর ওপর ছড়িয়ে পড়ছিল, ক্ষেত থেকে ভেসে আসা হাওয়ায় গোবর এবং স্যাঁতসেঁতে মাটির মিশ্রিত সুবাস ছড়িয়েছিল। কিন্তু সেদিন কোনো একটা অস্বাভাবিকতা ছিল। গ্রামের সীমানার বাইরে হঠাৎ করে একটি চকচকে সাদা গাড়ি এসে দাঁড়াল। এত মূল্যবান গাড়ি ওই গ্রামের লোকজন সম্ভবত প্রথমবারের মতো দেখল। শিশুরা খেলা থামিয়ে ছুটে এলো, বয়স্করা তাদের লাঠি সোজা করে দাঁড়িয়ে গেলেন এবং নারীরা উঠান থেকে উঁকি মারতে শুরু করলেন। গাড়ির দরজাটা খুলে গেল। কালো স্যুট পরিহিত, হাতে কালো স্যুটকেস ধরে এক যুবক বাইরে নামল। মুখমণ্ডলটা ছিল উজ্জ্বল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা। সে আর কেউ নয়, সে ছিল রাজীব। সেই রাজীব যে এককালে এই গ্রামের গলিপথে খালি পায়ে ছুটোছুটি করত, সেই রাজীব যে একসময় মাটিতে খেলতে খেলতে বড় হয়েছিল। আজ সেই রাজীব কোটিপতি হয়ে ফিরে এসছে। কিন্তু প্রিয় বন্ধুরা, এই ফেরাটা ছিল না কোনো জাঁকজমক দেখানোর উদ্দেশ্যে। এই ফেরাটা ছিল এক অসমাপ্ত প্রতিজ্ঞা পূরণ করার জন্য। রাজীবের দৃষ্টি সোজা সেই কাঁচা পথের দিকে গেল, যা তাকে গ্রামের শেষ প্রান্তে অবস্থিত একটি ছোট্ট কুটিরের কাছে নিয়ে যেত। সেই কুটির যেখানে বাস করত প্রিয়া। প্রিয়া, তার ছোটবেলার সঙ্গী, তার প্রথম প্রেম, তার প্রথম স্বপ্ন। প্রিয় বন্ধুরা, কথায় বলা হয় না যে প্রথম প্রেম কখনো লুপ্ত হয় না। রাজীব ধীর পায়ে সেই পথ ধরে হাঁটতে শুরু করল। প্রত্যেক পদক্ষেপের সাথে স্মৃতিগুলো ফিরে আসছিল। তার মনে পড়ল প্রিয়া কিভাবে তার সাথে বিদ্যালয়ে যেত, কিভাবে দুজনে একই পুস্তক থেকে পড়াশোনা করত, কিভাবে প্রিয়া সর্বদা বলতো, তুই বড় লোক হবি রাজীব, আর রাজীব হেসে উত্তর দিত, যখন বড় হব না তখন সবার আগে তোকে নিতে আসব। কিন্তু কাল তার খেলা খেলল। রাজীব শহরে চলে গেল। সংগ্রাম, কঠোর পরিশ্রম, অপমান সব সহ্য করে সে সত্যি বড়লোক হয়ে উঠল। কোটি টাকার কোম্পানি তৈরি করল, নাম, খ্যাতি, ধন সব অর্জন করল, কিন্তু যা অর্জন করল না তা হল শান্তি। একদিন সে পুরনো কাগজপত্রের মধ্যে প্রিয়ার ছোটবেলার ছবি দেখল, আর সেই ক্ষণেই সে সিদ্ধান্ত নিল, এবার ফিরতে হবে। আজ সে সেই প্রতিজ্ঞা রক্ষা করতেই এসেছে। কুটিরের সামনে পৌঁছে তার পা থেমে গেল। সেই ভাঙা দেয়াল, সেই খড়ের ছাদ, সময় যেন সেখানেই স্থির হয়েছিল। অভ্যন্তর থেকে কাশির হালকা শব্দ ভেসে এলো। রাজীবের বুক কাঁপতে লাগল। তখনই দরজা দিয়ে একটি যুবতী বাইরে বেরিয়ে এলো। সাদা শাড়ি পরিহিতা, মুখটা শুষ্ক, চোখে অবসাদ। রাজীবের নিঃশ্বাস যেন আটকে গেল। ও প্রিয়া ছিল, কিন্তু আদের সেই চঞ্চল প্রিয়া নয়। এই প্রিয়াকে দেখে মনে হচ্ছিল সে অভ্যন্তর থেকে ভেঙে পড়েছে। প্রিয় বন্ধুরা, কখনো কখনো জীবন মানুষকে এতটাই পরিবর্তিত করে দেয় যে চেনা কঠিন হয়ে পড়ে। প্রিয়া রাজীবকে দেখল। প্রথমে তো চিনতে পারল না, তারপর ধীরে ধীরে তার চোখগুলো বিস্ফারিত হয়ে গেল। রাজীব, শুধু এইটুকুই তার ঠোঁট থেকে বেরিয়ে এলো। দুজনে কয়েক মুহূর্ত নীরব হয়ে থাকল। এত বছরের দূরত্ব যেন ওই কয়েক সেকেন্ডে মুছে গেল। প্রিয়ার হাতে একটি পাত্র ছিল, তাতে চায়ের গ্লাস, জল এবং দুটো বিস্কুট রাখা ছিল। হয়তো সে কোনো অতিথির জন্য নিয়ে আসছিল। রাজীব চারপাশে তাকাল। কুটিরের বাইরে একটি ছোট কুকুরছানা বসেছিল। অভ্যন্তর থেকে কাশির শব্দ আবার এলো। রাজীব ধীরে প্রশ্ন করল, প্রিয়া, সব ঠিক আছে তো? প্রিয়া হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু প্রিয় বন্ধুরা, সেই হাসিতে সততা ছিল না। রাজীব বুঝে গেল খুব বড় কিছু পরিবর্তিত হয়েছে। তখনই পেছন থেকে গ্রামের ২-৩ জন লোক ফিসফিস করতে লাগল, ওই তো রাজীব না, শুনেছি এখন কোটিপতি হয়ে গেছে। প্রিয়ার দৃষ্টি নিচু হয়ে গেল। রাজীব সুটকেস মাটিতে রেখে দিল এবং খুব ধীরে বলল, প্রিয়া, আমি তোকে নিতে এসছি। প্রিয়ার হাত কাঁপতে লাগল, পাত্রটা নড়তে লাগল, চায়ের হালকা ছিটে মাটির ওপর পড়ল। তার চোখে জল এসে গেল। কিন্তু পরের মুহূর্তেই প্রিয়া যা বলল তা শুনে রাজীবের পায়ের তলার মাটি সরে গেল। প্রিয়া বলল, এখন অনেক দেরি হয়ে গেছে রাজীব। প্রিয় বন্ধুরা, শেষ পর্যন্ত এমন কি ঘটেছিল যার কারণে প্রিয়া কথা বলল? কেন সে সাদা শাড়িতে ছিল? কেন তার চোখে এত যন্ত্রণা ছিল? আর কুটিরের অভ্যন্তর থেকে আসা ওই কাশি কার ছিল? রাজীবের এখনও সত্যের মুখোমুখি হওয়া বাকি ছিল। প্রিয়ার শব্দগুলো যেন বাতাসে জমে গেল। এখন অনেক দেরি হয়ে গেছে রাজীব।
রাজীব কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল। সে ভেবেছিল প্রিয়া ছুটে এসে তাকে আলিঙ্গন করবে, ভেবেছিল তার চোখে আনন্দের অশ্রু থাকবে, ভেবেছিল বছরের দূরত্ব এক পলকে মিটে যাবে। কিন্তু এখানে তো যেন সব পরিবর্তিত হয়ে গিয়েছিল। প্রিয়া পাত্রটা দরজার কাছে রেখে দিল। তার হাত হালকা কাঁপছিল। অভ্যন্তর থেকে আবার সেই জোরালো কাশির শব্দ এল। রাজীব অস্থির হয়ে প্রশ্ন করল, অভ্যন্তরে কে আছে? প্রিয়া চোখ নিচু করল। বাবা আছে। রাজীব থমকে গেল। বাবা এখনো জীবিত আছেন? প্রিয়ার চোখ ভরে এল। জীবিত তো আছেন, কিন্তু শুধু নিঃশ্বাসের সহায়তায়। রাজীব কিছু না বলে কুটিরের অভ্যন্তরে প্রবেশ করল। অভ্যন্তরে অন্ধকার ছিল না, কিন্তু আলোও পুরোপুরি ছিল না। দেয়ালে স্যাঁতস্যাঁতে ভাব ধরেছিল। এক কোণে পুরনো খাট পড়েছিল। খাটে একজন বয়স্ক ব্যক্তি শুয়েছিলেন, দুর্বল, রোগাক্রান্ত, মুখে বয়সের চেয়ে বেশি যন্ত্রণার চিহ্ন। রাজীব ধীরে ডাকল, বাবা? বয়স্ক ব্যক্তি চোখ খুললেন। চেনার জন্য কয়েক সেকেন্ড সময় লাগল। তারপর তার চোখগুলো বিস্ফারিত হয়ে গেল। রাজীব! গলায় কম্পন ছিল। রাজীব তার পাশে বসল। তার হাত নিজের হাতের মুঠোয় নিল। এত দুর্বল হাত! তার মনে পড়ল একসময় এই হাত দিয়েই তিনি জমিতে হল চালাতেন। বাবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তুই সত্যি এসে গেছিস বাবু? রাজীবের গলা ধরে এলো। হ্যাঁ বাবা, এখন আর কখনো যাব না। প্রিয়া দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। কুটিরের অবস্থা দেখে রাজীবের মনটা ভেঙে পড়ল। একটা ভাঙা কলস, একটা পুরনো আলমিরা, ওষুধের খালি বোতল। রাজীব বুঝে গেল অসুস্থতা পুরনো। সে ধীরে প্রশ্ন করল, চিকিৎসা কেন করানো হয়নি? প্রিয়া নীরব থাকল। বাবা বললেন, চিকিৎসার জন্য অর্থ চাই বাবু। তার কথাগুলো তীরের মতো লাগল। রাজীবের কাছে কোটি কোটি টাকা ছিল, কিন্তু যে বাড়িতে তার শৈশব কেটেছে সেখানেই ওষুধের অর্থ ছিল না। কিছুক্ষণ পর বাবা ঘুমিয়ে পড়লেন। রাজীব বাইরে এলো। প্রিয়া উঠোনে দাঁড়িয়েছিল। তার সাদা শাড়ি বাতাসে হালকা উড়ছিল। রাজীব সরাসরি প্রশ্ন করল, প্রিয়া, তুই কি বিবাহ করেছিলি? প্রিয়া মাথা নিচু করে নিল। হ্যাঁ, শুধু একটি শব্দ। রাজীবের অভ্যন্তরে যেন কিছু একটা ভেঙে গেল। তারপর সে ধীর গলায় প্রশ্ন করল, আর প্রিয়ার গলার স্বর খুব হালকা ছিল। এখন সে আর নেই। নিস্তব্ধতা। রাজীব সব বুঝতে পারল। প্রিয়া বিধবা ছিল। তার চোখের সামনে শৈশবের প্রিয়া ভেসে উঠল। লাল ওড়না পরে হাসছে, চোখে স্বপ্ন, আর আজ সে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। প্রিয় বন্ধুরা, জীবন কখনো কখনো এত কঠোর সিদ্ধান্ত ঘোষণা করে যে মানুষের কাছে প্রশ্ন করার ক্ষমতাও থাকে না। রাজীব নিজেকে সামলাল। কিভাবে হল? প্রিয়া আকাশের দিকে তাকাল। অসুখ হঠাৎ করেই হল। বিবাহের মাত্র 2 বছর হয়েছিল। একজন সাধারণ কৃষক ছিল সে, সরল সোজা মানুষ। এক রাতে খুব জ্বর এলো। পরের সপ্তাহে হাসপাতালে ভর্তি, আর তৃতীয় সপ্তাহে প্রিয়ার গলা ভেঙে গেল। রাজীব কিছু বলতে পারল না। তার মনে হল সে যেন প্রিয়াকে একা ছেড়ে দিয়েছিল। যদি সে আগে ফিরে আসত, যদি সে প্রতিজ্ঞা পালনে দেরি না করত। কিন্তু এখন অনুতাপ করে কী লাভ? রাজীব ধীরে বলল, প্রিয়া, আমি সব ঠিক করে দেব। প্রিয়া তার দিকে তাকাল। সব কিছু ঠিক হয় না রাজীব। এই বলে সে কুটিরের অভ্যন্তরে চলে গেল। রাজীব সেখানেই দাঁড়িয়ে থাকল। সে দেখল গ্রামবাসীরা এখনও দূর থেকে দাঁড়িয়ে দেখছে। কারো চোখে কৌতূহল, কারো চোখে ব্যঙ্গ। সন্ধ্যা হয়ে এলো। রাজীব গাড়ি থেকে নিজের জিনিসপত্র বের করল। কিন্তু সে হোটেলে গেল না। সে সিদ্ধান্ত নিল আজ রাত সে এখানেই থাকবে। গ্রামে খবর ছড়িয়ে পড়ল, কোটিপতি রাজীব কুটিরে থেকেছে। রাতে হালকা বৃষ্টি শুরু হল। ছাদ থেকে জল টপকাতে লাগল। রাজীব দেখল প্রিয়া একটি পাত্র রেখে জল আটকাচ্ছিল। তার মনটা কেঁদে উঠল। যে মেয়েটিকে সে প্রাসাদে রাখার স্বপ্ন দেখত, সে আজও ফুটো ছাদের নিচে দিন কাটাচ্ছে। রাজীব সাথে সাথে ফোন বের করল। নিজের ম্যানেজারকে কল করল। কাল সকালে এখানে চিকিৎসক চাই আর ওষুধও। গলায় সেই দৃঢ়তা ছিল যা ব্যবসায় থাকে। কিন্তু প্রিয়া শুনে ফেলল। সে ধীরে বলল, কাউকে ডেকো না। রাজীব অবাক, কেন? প্রিয়া বলল, লোকে কথা বলবে। রাজীবের অভ্যন্তরে রাগ জন্মাতে শুরু হল। লোকদের বলতে দাও। প্রিয়ার চুক ভরে এলো, তুমি বুঝবে না। সে চুপ হয়ে গেল। রাত গভীর হতে থাকল। বাবার শরীর হঠাৎ খারাপ হল। নিঃশ্বাস দ্রুত চলতে লাগল। প্রিয়া ঘাবড়ে গেল। রাজীব সাথে সাথে গাড়ি স্টার্ট করল। দুজনে মিলে বাবাকে হাসপাতালে নিয়ে গেল। গ্রামের লোক পেছনে পেছনে দেখতে এলো। হাসপাতালে চিকিৎসক অবস্থা দেখে বললেন, অনেক দেরি হয়ে গেছে। এগুলো সেই একই শব্দ ছিল যা প্রিয়া দুপুরে রাজীবকে বলেছিল। রাজীবের কানে শব্দগুলো প্রতিধ্বনিত হতে লাগল। কয়েক ঘণ্টা পর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রিয়া যেন পাথর হয়ে গেল।
চোখের জলও যেন শুকিয়ে গিয়েছিল। রাজীব তার হাত ধরে রেখেছিল। তার মনে হল সে যেন দ্বিতীয়বার প্রিয়াকে হারাচ্ছে। শেষকৃত্যের পর গ্রামে নিস্তব্ধতা নেমে এলো। এখন প্রিয়া একদম একা ছিল। কুটিরটা আরও খালি মনে হতে লাগল। রাজীব দৃঢ় গলায় বলল, এখন তুই আমার সাথে চলবি। প্রিয়া শান্ত স্বরে বলল, আমি কোথাও যাব না। রাজীব চমকে গেল। কেন? প্রিয়া প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকাল। কারণ এটা আমার বাড়ি, এখানেই আমার স্মৃতি, এটাই আমার দায়িত্ব। রাজীব বুঝতে পারছিল না। সে সবকিছু দিতে পারত, নিরাপত্তা, অর্থ, সম্মান, কিন্তু প্রিয়া অন্য কিছু খুঁজছিল। প্রিয় বন্ধুরা, কখনো কখনো মানুষের অর্থ নয়, শুধু আত্মসম্মান চাই। রাতে প্রিয়া একা বসেছিল। রাজীব কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সে ধীরে বলল, প্রিয়া, আমি কি এতটাই পর হয়ে গেছি? প্রিয়ার চোখে জল এসে গেল। তুই কখনো পর ছিলি না রাজীব, কিন্তু সময় আমাদের পর বানিয়ে দিয়েছে। বাতাসে ঠান্ডা বেড়েছিল। রাজীব মনে মনে সিদ্ধান্ত নিল, সে যাবে না, সে পালাবে না, এবার সে পাশে থাকবে। কিন্তু সে জানত না আসল তুফান আসা এখনও বাকি। কারণ গ্রামের কিছু লোক রাজীবের ফেরাতে খুশি ছিল না, এবং প্রিয়ার জীবনের এমন এক সত্য এখন সামনে আসতে চলেছিল যা সব কিছু বদলে দেবে। পরদিন সকালে গ্রামে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা গেল। লোক ধীরে ধীরে কুটিরের দিকে তাকাচ্ছিল। কেউ ফিসফিস করছিল, কেউ হাসছিল, কিন্তু সেই হাসিটা পরিষ্কার ছিল না। রাজীব সারা রাত ঘুমাতে পারেনি। সে বাইরে বসে সূর্যোদয় দেখছিল। প্রিয়া উঠোনে চুপচাপ ঝাঁটা দিচ্ছিল। তার চলাফেরায় অবসাদ ছিল, কিন্তু অভ্যন্তরে কোথাও একটা জেদও ছিল। তখনই গ্রামের সর্দার তার দুজন লোক নিয়ে সেখানে এলো। তার গলা ভারী ছিল। শুনলাম শহরের ছেলেটা এখানেই আছে। রাজীব দাঁড়িয়ে পড়ল। জি, আমি। সর্দার তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। বড় লোক হয়ে গেছিস তুই। রাজীব শান্তস্বরে বলল, শুধু পরিশ্রম করেছি। সর্দারের চোখে হালকা তীক্ষ্ণ এক উজ্জ্বলতা ছিল। এখানে কেন এসেছিস? রাজীব পরিষ্কার জবাব দিল, নিজের লোকেদের কাছে। প্রিয়া চুপ করে দাঁড়িয়েছিল। সর্দার প্রিয়ার দিকে তাকাল। তুই সামলে থাকিস মেয়ে, গ্রামের ইজ্জতের ব্যাপার। এ কথা শুনে রাজীবের রক্ত গরম হয়ে উঠল। ইজ্জত মানে জানেন আপনি? সর্দার কঠোর গলায় বলল, গ্রামে বিধবা আর পরপুরুষের সাথে থাকাটা ভালো দেখায় না। প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাজীব এক কদম এগিয়ে গিয়ে বলল, আমি এখানে ভুল উদ্দেশ্যে আসিনি। সর্দার বলল, উদ্দেশ্যকে দেখে, লোক শুধু দৃশ্য দেখে। প্রিয় বন্ধুরা, কখনো কখনো সমাজ মানুষকে বাঁচার চেয়ে অন্যের চিন্তাভাবনা দিয়ে বেশি ভয় দেখায়। সর্দার চলে গেল, কিন্তু তার কথাগুলো বাতাসে রয়ে গেল। প্রিয়া ধীরে বলল, আমি বলেছিলাম না লোকে কথা বলবে। রাজীব দীর্ঘশ্বাস নিল। তাহলে কি আমরা ভয় পেয়ে বাঁচব? প্রিয়ার গলায় যন্ত্রণা ছিল। আমি আর বদনাম সইতে পারব না। রাজীব বুঝতে পারছিল সে লড়াই করতে পারত, কিন্তু প্রিয়া অনেক সহ্য করেছে। দিন কাটতে লাগল। রাজীব গ্রামে চিকিৎসক ডাকল, কুটিরের ছাদ মেরামত করাল। কিন্তু প্রিয়া তার থেকে দূরত্ব বজায় রেখে চলল। সে ধন্যবাদও খুব কম বলত। একদিন বিকেলে রাজীব দেখল প্রিয়া ক্ষেতের দিকে যাচ্ছে। সে পেছনে পেছনে গেল। ক্ষেত শুকিয়ে পড়েছিল, চাষাবাদ অসম্পূর্ণ। প্রিয়া হাত দিয়ে মাটি খুঁড়ছিল। রাজীব প্রশ্ন করল, এই জমিটা কার? প্রিয়া বলল, এখন আমার। রাজীব চমকে গেল, কিভাবে? প্রিয়া খুব শান্ত স্বরে বলল, আমার স্বামী অসুখের সময় ঋণ নিয়েছিল। যখন সে মারা গেল, ঋণদাতা বাড়ি নেওয়ার চেষ্টা করল। আমি হাত জোর করে বললাম, কুটির নিও না, জমি নিয়ে নাও। রাজীব স্তব্ধ হয়ে গেল। তার মানে এই কুটির বাঁচাতে প্রিয়া নিজের জমি দিয়ে দিয়েছিল? তার চোখ ভরে এলো। তুই আমাকে কেন বলিসনি? প্রিয়া হাসল। তুই তখন কোথায় ছিলি? এই শব্দগুলো তীরের মতো লাগল। রাজীব প্রথমবার অনুভব করল অর্থ উপার্জন সহজ ছিল, কিন্তু কারো কষ্টের সময় পাশে থাকা সবচেয়ে কঠিন। 2 দিন পর ঋণদাতা নিজেই কুটিরে চলে এলো। মোটা পেট, চড়া গলা। সময় শেষ হয়ে গেছে, জমির শেষ কিস্তি আসেনি। প্রিয়া ঘাবড়ে গেল। আমি তো সব সুদ করে দিয়েছিলাম। ঋণদাতা হাসল। সুদ বাকি আছে। রাজীব সামনে এলো। কত? ঋণদাতা একটা বড় অঙ্ক বলল। রাজীব বিনা দ্বিধায় বলল, আমি দিয়ে দিচ্ছি। প্রিয়া সাথে সাথে থামিয়ে দিল। না। রাজীব অবাক। কেন? প্রিয়ার চোখে জল ছিল। আমি ভিক্ষা নেব না। রাজীবের গলা নরম হল। এটা ভিক্ষা নয়। প্রিয়া বলল, তুই বুঝছিস না কেন? আমি তোর সাথে এজন্যে থাকতে পারবো না, কারণ লোকে বলবে আমি অর্থের জন্যে তোর হাত ধরেছি। নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রিয় বন্ধুরা, স্বাভিমান ক্ষুধার চেয়ে বড় হয়। ঋণদাতা হেসে হাসতে চলে গেল 3 দিনের সময় দিয়ে। 3 দিন রাজীব ভাবল সে চুপচাপ অর্থ শোধ করে দেবে, কিন্তু প্রিয়া জানতে পারল। সে রাতে রাজীবকে বলল, যদি তুই অর্থ দিস তবে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। রাজীব ভেঙে পড়ল। তাহলে কি করব? প্রিয়া প্রথমবার তার দিকে আশার চোখে তাকাল। যদি সত্যি পাশে থাকতে চাস তবে আমাকে মজবুত কর। আমার দয়া নয়, সুযোগ চাই। এই কথাগুলো রাজীবের মনে গেঁথে গেল। পরের দিন রাজীব গ্রামের মানুষকে জড়ো করল। সে বলল,
আমি এখানে কারখানা খুলতে চাই, ছোট একটা কারখানা, যেখানে গ্রামের নারীরা কাজ করবেন। সবাই অবাক হল। সর্দার বলল, আমাদের তো সাহায্য লাগবে না। রাজীব শান্ত স্বরে বলল, এটা সাহায্য নয়, অংশীদারিত্ব। সে কাগজ দেখাল, সরকারি যোজনা, কর্মসংস্থান, প্রশিক্ষণ। লোক ধীরে ধীরে শুনতে লাগল। প্রিয়া দূর থেকে সব দেখছিল। তার চোখে প্রথমবার আশার আলো দেখা গেল। তৃতীয় দিন ঋণদাতা আবার এলো, কিন্তু এবার গ্রামের নারীরা প্রিয়ার সাথে দাঁড়িয়েছিল। রাজীব ঘোষণা করল, আজ থেকে এই জমি পঞ্চায়েতের অংশীদারিত্বে থাকবে এবং এর ফসলের অর্থ সরাসরি কাজ করা লোকেরা পাবে। ঋণদাতা চমকে গেল। আইনি কাগজ তার সামনে রাখা হলো। তার মুখ শুকিয়ে গেল। সে বিড়বিড় করতে করতে চলে গেল। প্রিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে প্রথমবার রাজীবের সামনে বিনা দ্বিধায় কাঁদল। তুই সত্যি বদলে গেছিস রাজীব। রাজীব ধীরে বলল, না প্রিয়া, আমি সেই একই আছি, শুধু বুঝতে দেরি হয়েছে। বিকেলে গ্রামের নারীরা কুটিরের বাইরে বসেছিলেন। প্রিয়া তাদের মাঝে ছিল, মুখে হালকা হাসি। রাজীব দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। তার মনে হল হয়তো এটাই তার আসল কাজ। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ সেই রাতেই গ্রামে এমন একটি ঘটনা ঘটল যা সব কিছু নাড়িয়ে দিল। আর প্রিয়ার অতীত, যা সে লুকিয়ে রাখছিল, তা এখন সামনে আসতে চলেছিল। সেই রাতে গ্রামে হঠাৎ হইচই পড়ে গেল। প্রিয়ার কুটিরের বাইরে কিছু লোক জড়ো হল। ধীরে ধীরে গলার আওয়াজ চড়তে লাগল। রাজীব বাইরে বেরোল। সর্দার আর কিছু লোক দাঁড়িয়েছিল। সর্দার কঠোর স্বরে বলল, আমরা খবর পেয়েছি যে এসবই নাটক। রাজীব প্রশ্ন করল, কেমন নাটক? সর্দার বলল, কারখানার নামে জমি হাতানোর চাল। গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ল। প্রিয়া বাইরে এলো। তার মুখ শান্ত ছিল, কিন্তু চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। সর্দার সবার সামনে বলল, আরেকটা কথা যা তোমরা কেউ জানো না। সে থামল। তারপর জোরে বলল, প্রিয়া একা নয়। ভিড়ে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজীব বুঝতে পারল না। সর্দার ইশারা করল, কুটিরের অভ্যন্তরে দেখে নাও। রাজীব দ্রুত অভ্যন্তরে গেল। খাটের পেছনে একটি পুরনো পর্দার পাশে একটি ছোট শিশু বসেছিল, বয়স প্রায় 4 বছর। ভয় পাওয়া বড় বড় চোখ। রাজীবের পা সেখানেই থমকে গেল। শিশুটি নির্মল গলায় প্রশ্ন করল, মা, এটা কে? রাজীবের বুক যেন কেঁপে উঠল। প্রিয়া অভ্যন্তরে এলো। তার চোখ দিয়ে জল পড়ছিল। হ্যাঁ রাজীব, এটা আমার ছেলে। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা কানাকানি করতে লাগল। সর্দার বলল, এবার বলো কোটিপতি বাবু, এটাকেও কি নিয়ে যাবে নিজের সাথে? সে হাসল। রাজীবের অভ্যন্তরটা যেন দুলে উঠল। প্রিয়া শিশুটাকে বুকে জড়িয়ে নিল। আমি তোর থেকে এই সত্য এজন্য লুকিয়ে রাখছিলাম, কারণ আমার ভয় ছিল তুইও বাকি লোকেদের মতো মুখ ফিরিয়ে নিবি। রাজীব কিছুক্ষণ নীরব থাকল। সে শিশুটির দিকে তাকাল। তার চোখে সেই একই সারল্য ছিল যা একসময় তার আর প্রিয়ার চোখে ছিল। প্রিয় বন্ধুরা, প্রকৃত ভালোবাসা অতীত দেখে না, মন দেখে। রাজীব ধীরে ধীরে সামনে বাড়ল। শিশুটির সামনে হাঁটু গেড়ে বসল। সে প্রশ্ন করল, তোমার নাম কি? শিশুটি ধীরে বলল, অমিত। রাজীব হাসল। অমিত, আমার সাথে বন্ধুত্ব করবে? শিশুটি চুপ থাকল। তারপর ধীরে মাথা নাড়ল। বাইরে দাঁড়িয়ে থাকা ভিড় এখনও দেখছিল। রাজীব উঠে বাইরে এলো। সে উঁচু গলায় বলল, হ্যাঁ, আমি এটাকেও নিজের সাথে নিয়ে যাব, কারণ এটা প্রিয়ার অংশ, আর প্রিয়া আমার জীবনের অংশ। গ্রামে নিস্তব্ধতা ছেয়ে গেল। সর্দার বলল, লোকে কি বলবে? রাজীব প্রথমবার দৃঢ় আর শান্ত গলায় বলল, লোকদের কাজ বলা, আমার কাজ পালন করা। প্রিয়া কেঁদে ফেলল। সে ধীরে বলল, তুই সত্যি এত বড় হয়ে গেছিস রাজীব? রাজীব জবাব দিল, না, আমি আজ ছোট হয়ে গেছি, কারণ আজ আমি মাথা নিচু করে আপন করে নিয়েছি। সে সবার সামনে প্রিয়ার হাত ধরল। আমি এখানে লোক দেখাতে আসিনি, আমি প্রতিজ্ঞা পালন করতে এসেছিলাম, আর আজ আমি সেই প্রতিজ্ঞা সবার সামনে পালন করছি। কিছু নারীর চোখ দিয়ে জল পড়তে লাগল। গ্রামের বয়স্করা সামনে এলেন। এক বয়স্কা মা বললেন, ভালোবাসা পাপ হয় না বাবু। ভিড় ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সর্দারের কাছে এখন আর কিছু বলার ছিল না। সে ঘুরে চলে গেল। সকাল হতে হতে খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। কোটিপতি ছেলেটি বিধবা আর তার শিশুকে আপন করে গ্রামেই থেকে গেল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। রাজীব সত্যি কারখানা শুরু করল। গ্রামের নারীরা কাজ পেল। প্রিয়া এখন আর শুধু কুটিরের নারী ছিল না, সে ওই কাজের প্রধান হল। অমিত বিদ্যালয়ে যাওয়া শুরু করল। একদিন অমিত রাজীবকে প্রশ্ন করল, আপনি আমার বাবা? রাজীবের চোখ ভরে এলো। সে শিশুটাকে জড়িয়ে ধরল। হ্যাঁ বাবু। সেদিন প্রিয়া দূরে দাঁড়িয়ে কাঁদছিল। এই জল দুঃখের ছিল না, এই জল ছিল শান্তির। প্রিয় বন্ধুরা,
কখনো কখনো ভগবান দেরি করেন কিন্তু বিচার অসম্পূর্ণ রাখেন না যে কুটিরে যন্ত্রণা ছিল সেখান থেকেই নতুন শুরু হল রাজীব কখনো প্রিয়াকে উপকারের কথা মনে করিয়ে দেয়নি প্রিয়া কখনো রাজীবকে অপরাধ বোধে থাকতে দেয়নি দুজনে মিলে অতীতকে বোঝা নয় শিক্ষা বানিয়ে নিল গ্রাম বদলে গেল চিন্তাভাবনা বদলে গেল আর একদিন সেই কুটিরের সামনে যেখানে একসময় নিস্তব্ধতা ছিল সেখানে ঢোল বাজল প্রিয়া লাল শাড়িতে ছিল কিন্তু এবার সেই শাড়ি বাধ্যবাধকতার নয় সম্মানের ছিল রাজীব তার সিথিতে সিঁদুর দিল ভিড় হাততালি দিচ্ছিল অমিত মাঝখানে দাঁড়িয়ে হাসছিল কোটিপটি হয়ে ফেরা সেই ছেলেটি অবশেষে তা পেল যা অর্থ দিয়ে কেনা যায় না শান্তি আপনজন পরিবার আর সত্যি এটাই মানবতা তখন কাঁদে যখন আমরা সঙ্গ ছেলে দিই কিন্তু মানবতা তখন হাসে যখন আমরা কাউকে তার অতীত সহ আপন করে নিই এটাই এই গল্পের সত্য যদি এই গল্প কি আপনার মন ছুঁয়ে থাকে তবে বুঝে নিন মানবতা আজও বেঁচে আছে